মানেটা খুব সিম্পল শালু। আমার স্বামীর সাথে বছর পরে দেখা করাবো। কেন? উনি নেই। বাঁকুড়ি শুনে সবার পা থেমে গেল। একই সাথে অবাক কণ্ঠে বলল, নেই মানে? উনি দেশের বাইরে থাকে। বিয়ের পরেই চলে গিয়েছে। ফিরবে 10 বছর পর মেবে। মিথ্যে কথা বলে মনে মনে মাপ চাইলো আলো। এই দেখে নির্ঝর হঠাৎই হেসে উঠে বলল, তার মানে আমার সন্দেহটাই ঠিক। তুইও তুলির মতো বিদেশে থাকা সুগার ড্যাডিকে বিয়ে করেছিস? যা যা। তা বয়স কত? নিশ্চয়ই 60। ছেলেটির কথা শুনে আলো ভীষণ খেয়ে রেগে গেল। সে কোনো দিকে না কে খ্যাক করে বলল, হ ভাই হ, আমার স্বামীর বয়স 60 না 80 বছর। মাথায় চকচকে টাক, 5টা দাঁত নেই। বউটা থুবড়ে মানুষ, লাঠি ছাড়া চলতেও পারে না। দাড়ি হাঁটু পর্যন্ত, কইরা কুচকুচে চেহারার মাঝে হলদে চোখ, সাথে 5 বাচ্চার বাপও। হয়েছে এবার শান্তি? বান্ধবীর এহেন কথা শুনে সবাই বেকুব বনে গেল। তামান্না ফিসফিসিয়ে বলল, দিন শেষে একটা বুইড়াকেই তোর বিয়ে করতে হলো? হুম, কারণ বুইড়া বেটারে বউকে ভীষণ আদর সোহাগ করে। ওর দাঁত কিলিয়ে বলল, তোর বরের যা বর্ণনা দিলি তাতে মনে হয় না ওনার নাটবল্টু ঠিক আছে। নাটবল্টুর সাথে ওই লোকটার পুরো মাথায় তার ছেঁড়া। আলো বিরক্তির মুখে কথাটি বলে সামনে পা বাড়াতে খেয়াল করলো। সবার চোখ বড় বড় করে তার পিছনে তাকিয়ে আছে। সে কিছু বলতে যাবে, তখনই সবাই হুড়মুড় করে ক্লাসরুমের ভেতরে ঢুকে গেল। এতে আহামক বনে গেল আলো। সে কৌতূহল হয়ে ঘাড় ঘুরিয়ে পেছনে তাকাতে স্তব্ধ হয়ে যায়। তার থেকে কিছুটা দূরে আদার স্যার দাঁড়িয়ে আছে, তাও রক্তিম চোখে। অজানা ভয়ে আলোর সর্বাঙ্গ কেঁপে উঠল। নিশ্চয়ই এতক্ষণে বলা তার সব কথাগুলো শুনে নিয়েছে, তাই তো এমন খেয়ে ফেলার মতো তাকিয়ে আছে। সে শুকনো ঢোক গিলে চট করে নজর সরিয়ে নিল। মানুষটা সেই অদ্ভুত চাহনি কি ভয়ঙ্কর! ফিজিক্স ক্লাসের একদম শেষ বেঞ্চে বসেছে আলো ও তার বান্ধবীরা। মূলত নিজেকে স্যার নামক স্বামী থেকে আড়াল করে রাখার সামান্য চেষ্টা। নিত্যদিনের মতো আজও পুরো ক্লাসরুম নিস্তব্ধতার মাঝে বিরাজ করেছে। কারো মুখে টু শব্দ পর্যন্ত নেই। মেয়েরা আড়ে আড়ে তাকাচ্ছে সামনের ডেস্কের চেয়ারে বসে থাকা ছেড়ে দিকে। আধারে দৃষ্টি চশমা ভেদ করে বইয়ের পাতার উপর নিবদ্ধ। আজ নতুন চ্যাপ্টার নিয়ে লেকচার দিবে, সাথে প্রেজেন্টেশনও। তো দেখ, আজ স্যারকে কত হ্যান্ডসাম লাগছে, সাদা শার্টে পুরাই মাখন। ফারহা ফিসফিসিয়ে কথাটি বলে, তার প্রথম কেরাস আদার স্যার। শুধু তাই নয়, পুরো ভার্সিটির বেশিরভাগ মেয়েদের কেরাস। যাদের বয়ফ্রেন্ড রয়েছে তারাও মাঝে মধ্যে লাইন মারতে দুবার ভাবে না। তবে স্যার কাউকেই পাত্তা দেয় না, মেয়েদের থেকে 100 হাত দূরে থাকায়। কেউ যদি বেয়াদবি বা বাড়াবাড়ি করার চেষ্টা করে তাহলে তাকে ছেড়েও দেয় না, একদম উচিত শিক্ষা দেয়। সেটা হোক না কোনো পরিবারের কাছে নোটিশ দিয়ে। দেখতে মাখন হলে কিন্তু ভেতরে ভীষণ তিতা। ফারুক। তামান্না বই বের করতে করতে বান্ধবীর উদ্দেশ্য বলল। পিছনের বেঞ্চে বসে আলো সবটাই শুনতে পাচ্ছে। সে এক কান দিয়ে ঢুকিয়ে অন্য কান দিয়ে বের করে দিচ্ছে। তার পাশে শিমুল চুপচাপ বসে আছে, খাতা কলম বের করে। তাদের থেকে কিছুটা দূরে ছেলেদের সারিতে মার উপর নির্ঝর বসে আছে। একটু পর স্যার লেকচার দিতে শুরু করে। সামান্য মনোযোগ সহকারে শুনছে ও জরুরি বিষয়গুলো নোট করে নিচ্ছে। বেশিক্ষণ পড়ার পর লেকচার শেষ হতেই সবাইকে আগামীকাল প্রেজেন্টেশন করে নিয়ে আসতে বলা হলো। আদার এক পলক হাত ঘড়ির দিকে তাকিয়ে শটান হয়ে উঠে দাঁড়ায়। তারপর গম্ভীর কণ্ঠে একজনকে উদ্দেশ্য করে বলে, আলো, কাম হেয়ার। স্যারের ডাকে ভেবাচিকা খেয়ে গেল আলো। সকলের দৃষ্টি এখন লাস্ট বেঞ্চে। আলো শুকনো শুকনো ঢোক গিলে চুপচাপ উঠে সামনে এগিয়ে যায়। কি মানে? আধার আলোর দিকে তাকিয়ে স্বাভাবিক কণ্ঠে একটা প্রশ্ন বলে, আইনস্টাইনের স্পেশাল রিলেটিভিটি অনুযায়ী যদি দুটো বস্তু আলোর কাছাকাছি রেখে বিপরীত দিকে যায় তবে তাদের অপেক্ষার বেগের সূত্রটি বোর্ডে লিখে দাও। আলো লেখাপড়ায় খারাপ না, সেও খুব ভালো স্টুডেন্ট ছিল, তবে সেটা ভার্সিটি ওঠা পর্যন্তই। এখন ঘাড়ে শয়তান চাপার ফলে পড়ালেখা ঠিকমতো করে না। কোনোভাবে পরীক্ষার আগের রাতে পড়ে টেনে টুনে পাশ করে যেত, কিন্তু সে যেটা একবার ভালো করে মুখস্থ করে সেটা সহজে ভুলে যায় না। সে জোরে শ্বাস নিয়ে মাথা নাড়িয়ে ডেস্কের উপর থেকে ব্ল্যাক মার্কার পেন তুলে হোয়াইট বোর্ডের উত্তর লিখতে শুরু করলো। তার চোখের চশমা ঠিক করে তীক্ষ্ণ নজরে তাকিয়ে আছে বোর্ডের দিকে। সে জানে মেয়েটি সঠিক উত্তর লিখতে পারবে না। ফেলটুসি মেয়ের থেকে এর চেয়ে বেশি আর কী বা আশা করা যায়।
কিন্তু তাকে অবাক করে দিয়ে আলো প্রশ্নের উত্তর জবাব লিখে সুন্দর করে বুঝিয়ে দিল। আদার কপাল কুঁচকে কয়েকবার ধরার চেষ্টা করলো, পারল না। সে বাম হাতে ভুরু চুলকিয়ে আর একটা প্রশ্ন ছুড়ে দিল। ভার্চুয়াল ডিসপ্লেসমেন্ট ব্যবহার করে ডি অ্যালবার্টের নীতিটি বোর্ডে লেখো এবং এটি থেকে লেক্সিয়ানের সমীকরণ কীভাবে আসে তার শুরু ধাপটি দেখাও। আলোর মুখ কালো হয়ে গেল। সে বুঝতে পারছে তাকে তো কঠিন কঠিন প্রশ্ন ইচ্ছে করে করছে, যেন সবার সামনে তাকে নাস্তানুবোধ করতে পারে এই বদলোকটা। কিন্তু এখন সে কী উত্তর লিখবে, এটা যবে পেটে এলো মস্তিষ্কের ভিতরে আসছে না। আলোক থ মেরে দাঁড়িয়ে থাকতে দেখে আদার মনে মনে বাঁকা হাসলো। আরাম করে ডেস্কের সাথে হেলান দিয়ে বসলো। ইউ আর টেকিং টু লং, আলো রহমান। স্যার, আমি উত্তর ভুলে গেছি, আলোর সোজাসাপটা জবাব দিল। তার মানে তুমি বলছো উত্তরটা লিখতে পারবে না? আলো মাথা নাড়িয়ে বলল, জি। আদার সোজা হয়ে দাঁড়িয়ে শান্ত গলায় বলল, ওকে ফাইন, বাট স্বাস্থ্যস্বরূপ আগামীকাল 3টে প্রেজেন্টেশন কমপ্লিট করে নিয়ে আসবে। গট ইট? স্যারের এহেন কথা শুনে আলোর চোখ দুটো বেরিয়ে আসার উপক্রম। যেখানে একটা প্রেজেন্টেশন করতে নাজেহাল অবস্থা হয়, সেখানে 3টা, তাও এক রাতে, অসম্ভব। সে কিছু বলতে যাবে, তার আগে ক্লাস টাইমে শেষের ঘন্টা বেজে গেল। আদা নিজের জিনিসপত্র নিয়ে ক্লাসরুম থেকে বেরিয়ে যেতে যেতে সবার উদ্দেশ্যে গম্ভীর কণ্ঠে বলল, দোজ হু ফেল টু কমপ্লিট দেয়ার প্রেজেন্টেশন বাই টুমোরো উইল বি অ্যাসাইন্ড আপ ট্রিপল হার্ট প্রেজেন্ট এস দ্য পেন্টিলি অ্যালং উইথ এক্সট্রা ল্যাব ক্লাসে। আজ বেশি ক্লাস না থাকায় ভার্সিটি থেকে বেরিয়ে এলো সবাই। তখন বাজে দুপুর 2টা। টিফিনের সময় ক্যান্টিনে গিয়ে হালকা পাতলা নাস্তা করেছে সবাই মিলে। রাস্তা ধারে হাঁটতে হাঁটতে নিঝড় আলোর উদ্দেশ্যে বলল, দোস্ত, বিয়ে তো করে নিলি, এখন ট্রিট দে আমাদের, নয়তো দুলাভাইকে দেখা। আলোর চোখ মুখ কুচকে নিঝড়ের পিঠে শক্ত থাবা মেরে দাঁত কিরমির করে বলল, ওই শালা, তুই এত খাদক কেন রে? 1 সপ্তাহ আগে না তোদের দাওয়াত দিচ্ছিলাম আমাদের বাসায়, তখন হাঁড়ি হাঁড়ি বিরিয়ানি পোলাও খেয়ে পেট ভরে নাই? নিজের পিঠ ডলতে ডলতে মিনমিন করে বলো, পেট ভরলেও মন ভরে নাই। তামান্না মুচকি এসে বলো, বিয়ে উপলক্ষে আমাদের ট্রিট দিলে মন্দ হতো না। আমরা সবাই না হয় দোয়া করে দিবনে, যেন দুলাভাই তাড়াতাড়ি তোর কাছে ফিরে আসে আর আদরে আদরে ভরিয়ে দেয়। কথাগুলো সবাই শুনে হো হো করে হেসে উঠল। আলো তপ্ত শ্বাস ফেলে ব্যাগ থেকে নিজের ফোনটা বের করে বিকে চেক করে নিল। আছে 10,000 টাকার মতো। এগুলো তার ইচ্ছালামি সহ জমিয়ে রাখা টাকা। কাছেও কিছু টাকা রয়েছে বাবা চাচার দেওয়া, সেগুলো এই কয়দিন টুকটাক করে খরচ করে চলছে। আলো ফোন রেখে সবার উদ্দেশ্যে বলল, ওকে চল, আজ তোদের সবাইকে আমার স্বামীর পক্ষ থেকে ট্রিট দেব, তাও সুলতান ডাইনের কাছে। মুহূর্তে সবাই খুশি হয়ে গেল। 3টে রিক্সা দাঁড় করিয়ে 6 জন উঠে পড়ল। সবাই উঠতেই নিজ নিজ রিক্সা ছুটে শুরু করলো। কথা মতো আলো সবাইকে ট্রিট দিল। সবার হাসি ঠাট্টা গল্প গুজবের মধ্যে পেট পুড়ে খেয়ে দিয়ে কিছু ছবি তুলে বাইরে এলো। নিজের ও মারুফের তরফ থেকে আইসক্রিম চকলেট পেল সবাই। নিজেদের বাড়িতে ফেরার উদ্দেশ্যে সবাই বিদায় জানিয়ে রিকশায় উঠে পড়ে। বাড়িতে ফিরতে ফিরতে বিকেল হয়ে যায় আলোর। মেন রোডে জ্যামে আটকে যাওয়ার পর লেট হয়ে গেল। ঢাকা শহরের জ্যাম মানেই ঝামেলা। খানবাড়ির সামনে এসে রিকশা এসে নেমে ভাড়া মিটিয়ে ভেতরে প্রবেশ করলো। দুপুরে কড়া রোদ্দুরের জন্য ঘেমে একাকার হয়ে গেছে। লাস্ট কবে বৃষ্টি হয়েছিল সেটাই ভুলতে বসেছে এক প্রকার। আলো খুব করে চায় বৃষ্টি হোক, তার ভীষণ পছন্দের বৃষ্টি। শেষবার ছোটো বোনের সাথে বৃষ্টি বিলাস করেছিল বাগানে, কিন্তু এখন চাইলেও সেটা করতে পারবে না। কোথাও না কোথাও আলোর এখন খুব খারাপ লাগে। না চাইতেও পরিবার ছাড়া থাকতে খুব কষ্ট হয়। সে এখন একটু হলেও উপলব্ধি করতে পারছে বাপের বাড়ি ও শ্বশুর বাড়ির মধ্যে ঠিক কতটা তফাৎ। আলো দীর্ঘশ্বাস ছেড়ে ওড়না নিয়ে ঘামাক্ত চেহারা মুছে কলিং বেল চাপলো। কয়েকবার বাজতে সে পালি চাচি দরজা খুলে দিলেন। এতক্ষণ কোথায় ছিলে? ক্লান্ত শরীরকে টেনে টুনে ভেতরে প্রবেশ করতেই তাহমিনা খান গম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করলেন। তিনি ড্রয়িং রুমে বসে থেকে চা খাচ্ছিলেন এবং জ্যোতির সাথে কথা বলছিল। জ্যোতি ওনার বোনের বড় মেয়ে। আলো এক পলক তাকিয়ে ধীরে কণ্ঠে বলল, বিয়ের কথা শুনে বন্ধু মহলের সকল জিদ ধরেছিল ট্রিট নেওয়ার জন্য। ওদেরকে ট্রিট দিয়ে ফেরার পথে জ্যামে আটকে যায় মা, তাই দেরি হয়েছে। বিয়ে হতে না হতে স্বামীর টাকা উড়ানো শুরু করে দিয়েছ? বাহ! আলোর কথা শেষ হতেই মাঝখান থেকে জ্যোতি কথাটি বলে ওঠে,
আলো কিছু বলতে যাবে, তখনই তাহমিনা খান বলে উঠলেন, ফ্রিতে স্বামীর টাকা পেয়েছো মানে এই না যে অহেতুক খরচ করে বেড়াবে। আমার ছেলে দিনরাত কষ্ট করে টাকা ইনকাম করে, আর তুমি সেখানে আজেরা খরচ করে বেড়াচ্ছ। এরপর থেকে টাকা খরচ করার আগে হিসাব করে চলবে, নয়তো কদিন পর সংসার রসাতলে যাবে তোমার অতিরিক্ত খরচের জন্য। শাশুড়ির কথা শুনে এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে যায় আলো। সে এখন পর্যন্ত এই লোকটার এক পয়সাও খরচ করেনি। বিয়েতে যা টাকা পেয়েছিল তার নিজের কাছে যতটুকু ছিল ততটুক দিয়ে চলছে। এমনকি আজ বিকেশ থেকে টাকা বের করে সবাইকে ট্রিট দিয়েছে, যেখানে মানুষটা তাকে বকাবকি ধমকাধমকি ছাড়া আর কিছুই দেয়নি, সেখানে সে নাকি অহেতুক স্বামীর টাকা খরচ করেছে। হাস্যকর ব্যাপার। তবে তার খুব খারাপ লাগছে, কখনো টাকা পয়সা নিয়ে এমন পরিস্থিতিতে পড়তে হয়নি, আর এখন দোষ না থাকা সত্ত্বেও কথা শুনতে হচ্ছে। আলো জোরে শ্বাস নিয়ে শান্ত গলায় বলল, আমি ভুল বুঝেছেন মা। আমি আপনার ছেলের 1 টাকাও খরচ করিনি। যা খরচ করেছি ও সব জমানো টাকা ছিল। আর হয়েছে, থাক, আর অজুহাত দিতে হবে না, এখন তুমি আসতে পারো। আলোকে সম্পূর্ণ কথাটা শেষ করতে না দিয়ে বিরক্তিকর কণ্ঠে তাহমিনা খান বলে উঠলেন। আলো আড়ালে দীর্ঘশ্বাস ছেড়ে চুপচাপ চলে গেল নিজেদের রুমে। দিন যত যাচ্ছে তত তার দমটা বন্ধ হয়ে আসছে। ভাবি, আপনাকে আম্মু ডাকছে। আলো লম্বা একটা গোসল নিয়ে টেবিলে বসে থেকে ল্যাপটপ স্যার নামক স্বামী দেওয়া প্রেজেন্টেশনের স্লাইড তৈরি করছিল। তখন পিছন থেকে বাকুটি শুনে ঘাড় ঘুরিয়ে দেখে তার ননদ তিথি দাঁড়িয়ে আছে। মেয়েটি চট্টগ্রাম ভার্সিটিতে পড়ে এবং ওখানে হোস্টেলেই থাকে। মাসে 2-1 বার করে বাড়িতে আসা যাওয়া করে। তার থেকে 1 বছরের ছোট হবে। বড় ভাইয়ের বিয়ের জন্য এসেছে, আগামীকাল চলে যাবে আবার। তার সাথে একটু পরিচয় হয়েছে। মেয়েটা দেখতে যেমন সুন্দর তেমন নম্র ভদ্র, ভীষণ শান্তশিষ্ট একটা মেয়ে। আলো মুচকি এসে বলো, তুমি যাও, আমি আসছি। তিথি মাথা নাড়িয়ে চলে গেল। আলোর ল্যাপটপ বন্ধ করার মাথায় ওড়না দিয়ে বাইরে যায়। মা আমাকে ডেকেছে। ঘড়ির কাঁটা 5টা ছুঁই ছুঁই। ড্রয়িং রুমে সবাই বসে থেকে সৌরভ খান চা খাচ্ছেন এবং পত্রিকা পড়ছেন। সকালে পড়া হয়ে ওঠেনি, তাই এখন অবসর সময়ে পড়ছেন। তাহমিনা খান ও শেফালি রান্নাঘরে সবার জন্য নাস্তা তৈরি করছে। তখন আলো এসে শাশুড়ির উদ্দেশ্যে ধীর কণ্ঠে বলে। তাহমিনা খান পাস্তা নাড়াচাড়া করতে করতে গম্ভীর কণ্ঠে বলল, তুমি যে এইবারই বউ, সেটা তুমি ভুলে গিয়েছ? না, কেন? তাহলে সারাক্ষণ ঘরের মধ্যে বসে থাকো কেন? সংসারে কোনো কাজ কাম নেই, নাকি বাপের বাড়ির মতো এখানে শুয়ে বসে থেকে দিন পার করবে? আলো থমথম মুখে বলল, কী কাজ করতে হবে বলুন মা, আমি এক্ষুনি করে দিচ্ছি। বেসিনে রাখা সমস্ত থালা বাসনগুলো পরিষ্কার করো, আর হ্যাঁ, ভুলেও কিছু ভাঙে না যেন। আলো কিছু না বলে বেসিনের দিকে এগিয়ে যেতে লাগলো। তখন শেফালি বলে উঠল, নতুন বউ, আপনারে খাড়ান, মুই সব পরিষ্কার করে দিতেছি। কাজের লোকটা বলে দিয়েই কথা শুনে তাহমিনা খান চোখ গরম করে তাকালেন। আলো মুচকি এসে বলো, চাচি, আপনি সবজি সাবধানে কাটুন, আমি এগুলো করছি। তারপর আলো ধীরে ধীরে ও সাবধানে সব কিছু ধুয়ে মুছে সুন্দর করে সাজিয়ে রাখলো। হাতে হ্যান্ড ওয়াশ করতে করতে জানতে চাইলো, আর কিছু করতে হবে মা? আজ রাতে সব রান্না তুমি করবে। রান্না করার কথা শুনে আলো চুপসে গেল। তার কখনো রান্নাঘরে যাওয়ার প্রয়োজন হয়নি। সবার আদরের মেয়ে ছিল কি না। নুডলস, পাস্তা, অমলেট ও কফি পর্যন্তই রান্না জানে। তাই সে কিচেন টাওয়ার ভেজা হাত মুছে শাশুড়ির পাশে এসে দাঁড়িয়ে আমতা আমতা করে বলল, আসলে মা, আমি তো তেমন একটা রান্না করতে পারি না। তবে আপনি যদি শিখিয়ে দেন তাহলে আমি কাল থেকে রান্না করব, কারণ আমি চাচ্ছি না আমার জন্য খাবারগুলো নষ্ট হোক। আলোর কথা শুনে তাহমিনা খান চোখ দুটো বড় বড় করে তাকান। জিজ্ঞেস করলো, তুমি সত্যিই রান্না জানো না? আলো দুই দিকে মাথা নাড়িয়ে না বোঝায়, যেটা পারো না সেটা নিয়ে মিথ্যে বলে কী লাভ? দরকার হলে সে আস্তে ধীরে সব কিছু শিখে নেবে। ভেবেছিল তার শাশুড়ি মা হয়তো এটা থেকে তেমন রিয়াক্ট করবে না, কিন্তু তিনি তাকে ভুল প্রমাণ করে দিয়ে চুলা বন্ধ করে দ্রুত বেরিয়ে গেলেন রান্নাঘর থেকে। বাবা, আপনি এ কোন মেয়েকে এনেছেন আমার ছেলের জন্য? ছেলের দ্বিতীয় বউয়ের কথা শুনে সোহবান খান মুখ তুলে তাকে জানতে চাইলেন, কি হয়েছে ছোট বৌমা, হঠাৎ এমন প্রশ্ন করছো কেন? এমন প্রশ্ন করবো না তো কি করবো বাবা? আপনি কেমন মেয়েকে আমার ছেলের বউ বানিয়েছেন? যে মেয়ে কিনা সামান্য রান্নাটুকু করতে পারে না, আর সেই মেয়ে খানবাড়ির বড় বউ। এটা হওয়ার আদৌ যোগ্যতা ছিল ওই মেয়ের? মুখ সামনে কথা বলো ছোট বৌমা, কারণ ওর যোগ্যতা আছে কি না নেই সেটা আমাকে শেখাতে এসো না।
সোহরাব খান গম্ভীর মুখে বাক্য ছুড়ে ততক্ষণে সবাই ড্রয়িং রুমে হাজির। তাহমিনা খান তাচ্ছিল্যের সুরে বললেন, একটা বাইরের মেয়ের জন্য আপনি আমার সাথে এমন ব্যবহার করছেন বাবা? তুমি যাকে বাহিরের মেয়ে বলছো সে আমার বড় নাতির বিয়ে করা একমাত্র বউ, আমার আদরের নাত বউ। আদার কিছুক্ষণ আগে বাড়ি ফিরে রুমে গিয়ে শাওয়ার নিয়ে বেরিয়েছে। ড্রয়িং রুম থেকে চেঁচামেচির আওয়াজ শুনে রুম থেকে বেরিয়ে এলো। তখনই তার নজর সর্বপ্রথম গিয়ে পড়ল আদুরে দাঁড়িয়ে থাকা রমণীর একজোড়া অশ্রুসিক্ত নয়নের দিকে। আদার দৃষ্টি সরিয়ে তাহমিনা খানের দিকে নিবদ্ধ করে শান্ত গলায় জানতে চাইল, কি হয়েছে? আপনি এত রেগে রয়েছেন কেন? কোনো সমস্যা? এই বাড়ির বউ রান্না জানে না, তাতে বলার পর সে উল্টো আমাকে হুকুম করে রান্না করার জন্য। তুমি তো জানো আমার বাতের ব্যথা রয়েছে, বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারি না। যেখানে ওই মেয়ে আমাকে সাহায্য করা বাদ দিয়ে শুয়ে বসে থেকে দিন পার করছে। তুমি বলো এইভাবে চলে সংসার কিভাবে চলবে? আদার কিছুক্ষণ চুপ থেকে গম্ভীর কণ্ঠে বলল, আগে যেভাবে সংসার চলেছে সেভাবে না হয় চলবে ছোটো মা। ও রান্না জানুক আর না জানুক এতে কোনো সমস্যা নেই। রান্না করার জন্য শেফালি চাচি রয়েছেন তো। তবুও যদি আপনি চান বাড়ির বউ রান্না করবে তাহলে ওকে কিছুটা সময় দিন সব কিছু শিখে নেওয়ার জন্য। আমরা শুরু থেকে কেউই সব কিছু শিখে পড়ে আসি না। তাই তিথি যেমন আমাদের বাড়ির আদরের মেয়ে, ঠিক তেমন আলো তার বাড়ির আদরের মেয়ে। আপনি যেমন তিথিকে রান্নাঘরে যেতে দেন না, তেমন তার মাও তাকে যেতে দিত না। এটা একদম স্বাভাবিক বিষয়। আমি আশা করছি আপনি আলোকে সময় দিবেন সব কিছু মানিয়ে নেওয়ার জন্য। কিছু ভুল করলে শুধরে দিয়ে শিখিয়ে দিবেন। আপনি না পারলে শেফালি চাচিকে বলবেন, উনি সব শিখিয়ে দেবে। এক মুহূর্তের জন্য ভেবেছিল তার শাশুড়ির মতো হয়তো ওই মানুষটা তাকে কথা শোনাবে, কিন্তু তার পক্ষ থেকে এইভাবে যে প্রতিবাদ করবে সেটা কখনো ভাবতেও পারেনি। ঠিক তখনই তাহমিনা খানও ভাবতে পারেনি। তিনি তার ছেলে সুরে বললেন, বিয়ে করতে না করতেই মাকে পর করে দিলে? আপনি ভুল ভাবছেন, আমি জাস্ট ফ্যাক্ট তুলে ধরেছি। এই সামান্য রান্নার বিষয় নিয়ে খান বাড়িতে ঝামেলা শোভা পায় না। আর আপনি খুব ভালো করেই জানেন আমি সবসময় ঝামেলা এড়িয়ে চলি। বাড়িতে কোনো বিষয়ে অশান্তি হোক সেটাই একদমই চাই না। তবুও যদি আপনারা এমন করেন তাহলে বলুন, আমি এক্ষুনি চলে যাচ্ছি। এসব ড্রামা দেখার মোটেও ইচ্ছে নেই। আমিনা খান কিছু না বলে হন হন করে নিজ রুমে চলে গেল। ওনার পিছু পিছু জ্যোতিও তিথি যায়। নাতির কথাগুলো শুনে আজ বেশ খুশি হয়েছে সোহরাব খান, তবে সেটা মুখে প্রকাশ করলো না। চুপচাপ বসে থেকে ঠান্ডা চায়ের কাপে চুমুক দিয়ে কাগজে দৃষ্টি রাখলেন। আলো আড়ালে ওড়না দিয়ে চোখের পানি মুছে পেছনে ফিরে রান্নাঘরের দিকে পা বাড়াতেই আদার গম্ভীর কণ্ঠে বলে উঠল, আগামীকাল যদি প্রেজেন্টেশন খারাপ হয় তাহলে আপনাকে 10তলা থেকে টুপ করে ফেলে দেব মিস কালো। তখন হাসপাতালের বেডে শুয়ে থেকে রান্নাবান্না করলেন। রাত বাজে 10:30। নিস্তব্ধ রুমের মাঝে পড়ার টেবিলে বসে থেকে কাজ করছে আলো। তখন সে রান্না করতে চাইলেও শেফালি চাচি করতে দেয়নি। নিজেও আর জোর করেনি, নয়তো দেখা যেত হাত পা পুড়ে বসে আছে। তার মধ্যে ছেলের হুমকি তো ছিলই। সে আর যাই হোক ওই লোকটাকে এসব ব্যাপারে মোটেও বিশ্বাস করে না। তবে আজ সন্ধ্যার ঘটনার জন্য বেশ মন খারাপ তার। কোথাও না কোথাও নিজের উপরই বড্ড রাগ হচ্ছে। ফাঁকি না দিয়ে যদি রান্নাবান্না শিখে নিত তাহলে হয়তো এমন পরিস্থিতিতে পড়তে হতো না। সবই কপাল। আলো দীর্ঘশ্বাস ছেড়ে স্লাইড বানাতে মনোযোগ দিল। অলরেডি 2টা শেষের পথে, আরেকটা হয়ে গেলেই প্রেজেন্টেশন কমপ্লিট। তারপর নাক ডেকে আরাম এসে ঘুম দিবে। মাথাটাও বড্ড ব্যথা করছে। আদার কিছু কাছের জন্য বাইরে গিয়েছিল। বাড়িতে ফিরতে ফিরতে 11:30 বেজে যায়। ড্রয়িং রুমে প্রবেশ করতে তিথি ছুটি এলো। আদার নিচে আসা ফুচকা, ভেলপুরি, কাবাব ও আইসক্রিমগুলো ছোটো বোনের হাতে দিয়ে ধীর কণ্ঠে বলল, কাল রাতে তোকে চট্টগ্রাম ড্রপ করে আসবো নি। তিথি অনেক খুশি হলো। আদার আর কিছু না বলে দোতলার সিঁড়ি বেয়ে উঠতেই জ্যোতি ডেকে উঠল, আদার ভাই, আমার ফুল কই? আদার পিছন না ফিরে উপরে উঠতে উঠতে গম্ভীর কণ্ঠে জবাব দিল, মনে নেই। জ্যোতির মুখটা চুপসে গেল। তিথি ডাইনিংয়ে সব খাবারগুলো প্লেটে সাজিয়ে রাখতে রাখতে বলল, তুমি হাজারবার বললো ভাইয়া ফুল এনে দেয় না তোমাকে, তবুও তুমি কেন বারবার ওইটাই চাও আপু? জ্যোতি একটা চেয়ার টেনে নিচে বসে বলল, আমার না খুব শখ তোর ভাইয়ের হাত থেকে ফুল নেওয়ার। তোমার শখ শখই থেকে যাবে, পূরণ আর হবে না। কারণ এখন ফুল নিয়ে এলেও সেটা ভাবে কি দিবে, তোমাকে কেন দিবে? ভুলে যাস না তোর ভাইয়ের এই বিয়েতে মত নেই। শুধুমাত্র তোর দাদাজানের জন্য ওই মেয়েকে বিয়ে করতে বাধ্য হয়েছে। কিছুদিন যাক, তখন দেখবা আদার ভাই ওই মেয়েকে ডিভোর্স দিয়েছে।
তিতির হাত জোড়া থেমে গেল। সে জ্যোতির দিকে তাকিয়ে অবাক কণ্ঠে বলল, মানছি ভাইয়ের মত নেই, তাই বলে ডিভোর্স? আমার ভাইয়ের মনে হয় না বড় ভাইয়া এরকম করবে, কারণ দাদাজান এটা কখনোই হতে দিবে না। সময় বলে দিবে কে সঠিক ও বেঠিক। আদা রুমে প্রবেশ করতেই দেখতে পেল আলোর টেবিলের উপর মাথা ঠেকিয়ে ঘুমিয়ে আছে। এটা দেখে বেশ বিরক্ত হলো। এই মেয়েটা যেখানে সেখানে ঘুমিয়ে যায়, তার উপর ঘুমেরও কোনো ছিঁড়ে নেই। সে নজর সরিয়ে গায়ে থাকা শার্ট খুলে আলমারি থেকে টি শার্ট ও ট্রাউজার নিয়ে ওয়াশরুমে চলে গেল। দাদাদান, ছোটো মা খেয়েছে? দিদি ভাইয়ের প্লেটে ভাত বেড়ে দিতে দিতে বলল, হ্যাঁ সবাই খেয়েছে, শুধু ভাবি বাদে। আদারের কপাল কুঁচকে গেল। সে কিছু জিজ্ঞেস করবে তার আগে জ্যোতির চোখ মুখ কুঁচকে বলো, নাও শুরু হয়ে গেছে মেয়েটার নাটক, যত সব। দিদি আর চোখে খেয়াল করলো তার ভাইয়ের চেহারা একদম স্বাভাবিক। ধীরে কণ্ঠে বলো, ভাবি বলেছিল প্রেজেন্টেশন কমপ্লিট হওয়ার পর এসে খেয়ে যাবে, কিন্তু তার আগে ঘুমিয়ে গিয়েছে, তাই আর ওনাকে ডিস্টার্ব করিনি ভাইয়া। আর কিছু না বলে চুপচাপ খেতে শুরু করলো। জ্যোতি রান্নাঘর থেকে পায়েসের পাত্র এনে টেবিলের উপর রেখে একগাল হেসে বলো, তোমার পছন্দের ডেজার্ট তৈরি করেছে আদার ভাই, খেয়ে বলো কেমন হয়েছে। মিষ্টি খেতে ইচ্ছে করছে না, আদার স্বাভাবিক গলায় বলে। সেটা শুনে জ্যোতির হাসিটা গায়েব হয়ে গেল। সে কিছু না বলে চুপচাপ ওখান থেকে চলে গেল। মনে মনে বিড়বিড় করে বলো, আমিও দেখব তুমি কতদিন আমাকে ইগনোর করতে পারো। আদার ভাই, আজ হোক কিংবা কাল তোমাকে আমি নিজের করেই নিব। আদার খাওয়া শেষ করে একটা প্লেটে খাবার সাজিয়ে নিয়ে উপরে চলে গেল। তিথি বসে থেকে পায়েস খেতে খেতে ভাইয়ের যাওয়ার পথের দিকে তাকিয়ে থেকে মুচকি হাসলো। চোখে মুখে পানি পড়তে ধরপড়িয়ে উঠল আলো। মেয়েটা এতটাই হকচকে গিয়েছে যে চেহারে নিয়ে উঠে উল্টো ঠাস করে নিচে পড়ে গেল। আলো হতভম্ব হয়ে কোমর চেপে ধরে সামনে দাঁড়িয়ে থাকা স্বামীর দিকে তাকায়। পরিস্থিতি বুঝতে কিছুটা সময় লাগে, কিন্তু যখন বুঝতে পারল তখন এর আগে চেঁচিয়ে উঠল, এই আপনার সমস্যা কি? আমার ঘুমের সাথে আপনার এত শত্রুতা কেন? আদার টেবিলের উপর প্লেট রেখে ধীরে কণ্ঠে বলো, খাবার খেয়ে তারপর ঘুমিয়ে পড়ো। আলো কিছু বলতে গিয়েও থেমে গেল। সোজা হয়ে দাঁড়িয়ে বিড়বিড় করে বলো, ভালো করেও তো ডাকতে পারতেন, শুধু শুধু রাত ভিতরে ভিজিয়ে দেন। আদার এক নজরে ভেজা মুখোচের দিকে তাকিয়ে বিছনা যেতে যেতে বলল, এক গ্লাসের জায়গায় এক বালতি পানি ডিজার্ভ করতে। আলো দাঁত কিরমির করলো, মনে মনে বলল, শালা তোকে যদি গোবরের পানিতে চুবানি না দিয়েছি তাহলে আমিও আলো রহমান নই। এসব বিড়বিড় করতে করতে তোয়ালে দিয়ে চোখ মুখ মুছে ওয়াশরুম থেকে হাত ধুয়ে এসে নিচ থেকে চেয়ার টেনে তুলে বসে পড়ল। খিদের জন্য তার পেট জ্বলে যাচ্ছে, কখন যে ঘুমিয়ে গেছে বুঝতেই পারেনি। তবে এখন সব ইঁদুরগুলো পেটের মধ্যে তাণ্ডব শুরু করে দিয়েছে। আলো চুপচাপ খাবার খেয়ে নিল। প্লেট গুছিয়ে রেখে কিছুক্ষণ হাঁটাহাঁটি করে রুমের লাইট নিভিয়ে ড্রিম লাইট জ্বালিয়ে দিল। ততক্ষণে আদার ল্যাপটপে নিজের কাজ শেষ করে শুয়ে পড়েছে। আলো এখন ভূতের মতো দাঁড়িয়েছে। মূলত সে ভাবছে আজ কোথায় শোবে। এই কদিন সবাই থেকে পড়তে পড়তে তার পিঠের কোমরের 12টা বেজে গেছে। এইভাবে চলতে থাকলে তার শরীর আস্তে একটা হাড্ডিও থাকবে না। ওই দিকে বদমাস লোকটা কি শান্তিতে ঘুমাচ্ছে, অথচ সে কষ্ট করছে। আলো আজ ঠিক করে নিয়েছে এখন থেকে সে বিছানেই থাকবে। তার সাথে শুতে যদিও ওই লোকটার অসুবিধে হয়, তাহলে তিনি না হয় সোফাতে ঘুমাবে। তবুও সে আর নিজের শরীরকে কষ্ট দিবে না। অনেক ছাড় দিয়েছে, এখন আর না। আলো টুপ করে নরম তুলতুলে কম্পিউটারের মধ্যে ঢুকে গেল। আহা কি আরাম! কতদিন পর নরম বিছানায় শুয়েছে। আজ একদম রিল্যাক্সে ঘুমাবে, তারপর যা হবে সকালে দেখা যাবে। ধীরে ধীরে সময় অতিবাহিত হয়ে যায়। নিজের শরীরের উপর ভারী কিছুর অস্তিত্ব টের পেয়ে ঘুম হালকা হয়ে গেল আধারের। সে পিটপিট করে চোখ মেলে তাকাতে আহাম্মক বনে যায়। আলো তাকে কোলবালিশের মতো হাত পা দিয়ে পেঁচিয়ে ধরে বেঘুরে ঘুমিয়ে যাচ্ছে। মেয়েটার মাথা তার নগ্ন বুকের মাঝে। আদার কিছুক্ষণ বিস্ময়ে তাকিয়ে থেকে মেয়েটিকে নিজের কাছ থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করলো। ওইদিকে আলো ঘুমের ঘোরে আরো শক্ত করে জড়িয়ে ধরে বিড়বিড় করে বলল, কোলবালিশ, তুই আজ এত নড়ছিস কেন? আমাকে একটু শান্তিতে ঘুমাতে দে, নয়তো তোকে রাস্তায় ফেলে দিয়ে আসবো। আদার বিরক্তিকর কণ্ঠে বলো, আমি তোমার কোলবালিশ না, জলজান্ত একটা মানুষ, ছাড়ো আমাকে অসভ্য মেয়ে। কান অব্দি কথাগুলো আদৌ পৌঁছেছে কিনা সন্দেহ। সে তো নিজের ডান পা ছেড়ে পেটের উপর তুলে দিয়ে আরামসে ঘুমাচ্ছে। আদারের ধৈর্যের বাঁধ ভেঙে গেল। সে একটু শক্তি খাটিয়ে নিজের থেকে আলোকে দূরে সরিয়ে দিল। ওই মেয়েটাকে ঘুমানোর স্টাইল সাংঘাতিক।
আদার ফোঁস করা তপ্ত শ্বাস ফেলে অবুর হয়ে বালিশে মুখ গুঁজল। একটু পর অনুভব করলো তার উদম পিঠে উপর একজোড়া কোমর পায়ের অস্তিত্ব। কি নানু ভাই, আজ সকাল সকাল মুখটা এমন পেঁচার মতো করে রেখেছো কেন? চোখ দুটো ভীষণ লাগছে। রাতে ঘুমাওনি? সিঁড়ি বেয়ে নিচে নামতেই নাতিকে দেখে সৌরভ খান প্রশ্ন ছুড়ে দিলেন। আদারের আজ মন মেজাজ একদম ভালো নেই। এর পিছনে ওই মেয়েটাই রয়েছে। সারা রাত একটু তাকে শান্তিমতো ঘুমাতে দেয়নি। দূরে সরিয়ে দিলে আবারও কাছে এসে লেপ্টেছিল। সোফা যদি লম্বা হতো তাহলে সে উঠে সোফাতেই শুয়ে থাকতো, কিন্তু সেটাও করতে পারছিল না। মেয়েটা জ্বালা ইচ্ছে করছিল রুম থেকে বেরিয়ে যেতে। তেমন কিছু না দাদাজান, আদার সোফায় বসে ধীর কণ্ঠে বলল। সৌরভ খান হেসে বলল, বুঝি বুঝি। আদার কথা বাড়ালো না। সে পালিয়ে এসে কফি দিয়ে গেল। তাহমিনা খান তাদের থেকে কিছুটা দূরে সোফায় বসে থেকে গম্ভীর মুখে চা খাচ্ছেন আর আদারকে পর্যবেক্ষণ করছেন। ওনার সাথে যদিও আছে, আর তিথি এখনও ঘুমিয়ে। আদার ভাই, তোমার ঘাড়ে ওটা কিসের দাগ? যদির কথা শুনে সবার নজর আদারের উন্মুক্ত ঘাড়ের দিকে নিবদ্ধ হলো। জায়গাটা লাল হয়ে আছে, দেখেই বোঝা যাচ্ছে ধারালো নখের আঁচড় লেগেছে। সৌরভ খান মিটমিট করে হাসছেন। আদার শান্ত ভঙ্গিতে উঠে গিয়ে বলে উঠল, আমার শরীরে দাগ রয়েছে কি না নেই সেটা তো দেখার বিষয় না। আমি আগেও বলছি, আজও আবার বলছি, নিজের সেবার মধ্যে থাকার চেষ্টা কর, আর আমার ব্যাপারে অযথা নাক ঘামানোটা বন্ধ কর। রাগে কষ্টে অপমানে জ্যোতির কান্না পেল। তাহলে কি তার আদার ভাই ওই মেয়েটার কাছে গিয়েছে? কিন্তু এটা কিভাবে সম্ভব? আদার ভাই তো ওই মেয়েটাকে একটুও পছন্দ করে না, আর না এই বিয়েটা বেঁধে নিয়েছে। তাহলে জ্যোতি ছলছল চোখে তাহমিনার দিকে তাকায়। তিনি ইশারা করে শান্ত হতে বললেন। মেয়েটা অসহায় কণ্ঠে বিড়বিড় করে বলল, আর কত শান্ত থাকবো খালামণি? শান্ত থাকতে থাকতেই তো আমি আমার আদার ভাইকে হারিয়ে ফেললাম। তুমি আমার কথা দিয়েছিলে, কিন্তু সেটাও রাখতে পারলে না, অথচ আমাকে শান্ত থাকতে বলছো। সরি টু সে খালামণি, এবার থেকে আমার অশান্ত রূপটাই দেখবে। অনেক সহ্য করেছি, কিন্তু আর না। বলে যদি হনন করে সেখান থেকে চলে গেল, আর পিছনে ফেলে গেল চিনি তো তাহমিনা খানকে। তার কফির মগে চুমুক দিতে দিতে রুমের ভেতর পা রাখতেই থমকে গেল। বিস্ময়ের লালচে চোখ জোড়াও আটকে যায় কিছু অনাকাঙ্ক্ষিত দৃশ্যের মাঝে। তারা থেকে কিছুটা দূরে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে থেকে আলো এলোমেলোভাবে শাড়ি পরার চেষ্টা করছে ফোন দেখে। মেয়েটা এতটাই মনোযোগ সহকারে শাড়ি পরছে যে তার অস্তিত্বটুকুও টের পেল না। আদার কিছুক্ষণ মেরে দাঁড়িয়ে থেকে এক নিঃশ্বাসে গরম পুরো কফিটাই খেয়ে নিল। তারপর উল্টো ঘুরে রুম থেকে বেরিয়ে গেল। এই অসভ্য মেয়েটা যেন এখন নিজের রুমে যখন তখন ঢুকতেও পারবে না। ডিসগাস্টিং। প্রেজেন্টেশনের জন্য আজ আলো আকাশি রঙা সুতি শাড়ি পরেছে। তার পছন্দের রং আকাশি ও সাদা। সে এক হাতে লম্বা আঁচল ও অন্য হাতে কুচি ধরে আস্তে ধীরে নিচে নেমে এলো। মাশাআল্লাহ, আমার মন নাত বউকে একদম আকাশের পরীর মতো লাগছে। সৌরভ খান মুগ্ধ চোখে তাকিয়ে থেকে প্রশংসা করলেন। আলো এগিয়ে এসে কাছে এসে দাদা শ্বশুরের পাশে বসলো। তারপর দু হাতে জড়িয়ে ধরে আলহাদি গলায় বলল, তুমি আমার থেকে খুব সুন্দর দাদু ভাই। সৌরভ খান শব্দ করে হেসে দিয়ে মেয়েটার মাথায় হাত বুলিয়ে বলেন, আমার বউ তো আর এমনি এমনি পাগল হয়নি আমার জন্য। আলো ফিক করে হেসে দিল। মানতেই হচ্ছে, দাদিজানের পছন্দ মারাত্মক। সৌরভ খান কিছু একটা ভেবে বললেন, আমার বউকে জান বলেছিস, আর আমাকে ভাই? ঠিক আছে, এখন থেকে না হয় তোমাকে দাদাজান বলে ডাকবো। সৌরভ খান মুচকি এসে মাথা নাড়িয়ে সম্মতি দিল। তাহমিনা খান ডাইনিংয়ে সাজিয়ে ধীরে কণ্ঠে বললেন, নাস্তা রেডি, সবাই চলে এসো। আলো আর দাদাজানের সাথে উঠে গেল। খেয়াল করলো আদার ছেলের পাশের চেয়ারে জ্যোতি বসেছে, আর তার পাশে তিথি। সৌরভ খান প্রথম চেয়ারে বসতে বসতে জ্যোতির উদ্দেশ্যে বলল, আমার নাতির পাশে শুধু নাত বইয়ের বসার অধিকার আছে জ্যোতি, তুমি তিথির পাশে বসো। জ্যোতির মধ্যে কোনো হেলদুল দেখা গেল না। তার হাবভাবই বলে দিচ্ছে সে ওখান থেকে উঠবে না। আলো ঘুরিয়ে এসে দাদাজানের পাশের চেয়ারে বসে বলল, সমস্যা নেই দাদাজান, আপু ওখানেই বসে থাকুক। সৌরভ খান শক্ত চোখে নাতির দিকে তাকায়। এই তীক্ষ্ণ নজর দেখে না দেখার ভান করে বসে থেকে এক কোণে নাস্তা করতে থাকলো। আশেপাশে কী হচ্ছে সেটা দেখার কোনো আগ্রহ নেই তার। নাস্তা করা শেষে আলো ব্যাগ ফাইলগুলো নিয়ে বেরিয়ে এলো ভার্সিটিতে যাওয়ার জন্য। আনারও ফর্মাল পোশাকে রেডি হয়ে বেরিয়ে এসেছে। নাত বউরে সাথে করে ভার্সিটিতে নিয়ে যাও নানু ভাই।
আদার ড্রয়িং রুমে আসতে গম্ভীর কণ্ঠে আদেশ ছুড়ে দিল সৌরভ খান। আলো থমথম মুখে চেয়ে রইল। আদার কিছুক্ষণ চুপ থেকে বাইরে যেতে যেতে বলে উঠল, এসো। আলো শাড়ি সামলিয়ে গাড়ির প্রথম ডোর খুলতে যাবে, তখনই যদি শাড়ি পরে সেজেগুজে এসে তাকে পাশ কাটিয়ে সোজা আদার চেয়ারের পাশে বসে গেল। আমি পিছনে বসতে কমফর্টেবল ফিল করি না, তোমার কোনো অসুবিধা নেই তো পিছনে বসতে? আলো দুটো মাথা নাড়িয়ে বলল, না 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 আপু, আমার কোনো অসুবিধে নেই। তারপর পিছনের ডোর খুলে বসে আলো। ওইদিকে আদারের চোয়াল শক্ত হয়ে আছে। সে নিজেকে যথেষ্ট সামলিয়ে জানতে চাইল, তুই কোথায় যাবে? যদি একগাল হেসে বলো, তোমার ভার্সিটিতে অনেকদিন যাওয়া হয় না, একটু ঘুরতাম ওই আর কি। আর কিছু না বলে সিট বেল্ট বেঁধে গাড়ি স্টার্ট দিল। অনেকটা সময় পেরিয়ে ভার্সিটি থেকে কিছুটা দূরে গাড়ি থামিয়ে দিল। আলো কোনো কথা না বলে চুপচাপ নেমে গেল, কারণ সে জানে তার জন্যই এখানেই থেমেছে। তার মতো ওই লোকটাও চায় না ভার্সিটির কেউ জানুক তাদের দুজনের সম্পর্ক কী। তুইও নাম। আদারের কথা শুনে জ্যোতি অবাক কণ্ঠে বলল, কেন? আমি কথা দুবার বলতে পছন্দ করি না। জ্যোতি মন খারাপ করে নেমে গেল। ততক্ষণে আলো অনেকটা এগিয়ে গিয়েছে। খোলা কালো চুলগুলো বাতাসে উঠছে, সাথে শাড়ির লম্বা আঁচলও। জ্যোতি ভেবেছিল আলো রিয়াক্ট করবে, কিন্তু জেলাস হবে। কিন্তু তাকে অবাক করে দিয়ে মেয়েটা কিছুই মনে করলো না, আর না কোনো স্বস্তি ছিল। সকাল গড়িয়ে দুপুর হয়ে এসেছে। আজ প্রেজেন্টেশন ভালোই হয়েছে আলোর। আদার স্যার প্রশংসা না করলেও অন্য স্যাররা করেছে, তাই সে খুব খুশি। বন্ধু মহলের সাথে ক্যান্টিন থেকে হালকা পাতলা খাবার খেয়ে ক্যাম্পাসে এসে বসেছে সবাই। এখন টিফিন টাইম, তার উপর ল্যাব ক্লাস রয়েছে। নির্জন একজন সিনিয়রের কাছ থেকে একটা গিটার নিয়ে ছুড়ে এলো। তারপর হাঁপাতে হাঁপাতে বলল, নে দোস্ত, একটা গান শোনা, বহুদিন হয়ে গেল তোর গান শুনি না। নির্জনের সাথে বাকিটাও সায় জানিয়ে আলোকে বলে গান গাইতে। যেহেতু এখন ফ্রি টাইম, তাই কারোর কোনো অসুবিধা হওয়ার প্রশ্নই ওঠে না। আলো কিছুক্ষণ থম মেরে বসে থেকে নিজের হাত থেকে গিটার নিয়ে সবুজ ঘাসের উপর বসে পড়ল। আর তার আশেপাশে গোল হয়ে বসলো বন্ধু মহলের 5জন সদস্য। আলো মুচকি এসে চোখ বুজে লম্বা শ্বাস নিল। তারপর গিটারে টুংটাং শব্দ তুলে তার মায়াবী চিকন কণ্ঠে গুনগুন করে গেয়ে উঠল। সকলে গানের মাঝে ডুবে রয়েছে। আশেপাশে স্টুডেন্ট অনেকে এসে তাদের সাথে বসেছে, কারণ তারা এই মিষ্টি কণ্ঠস্বরের সাথে বেশ পরিচিত। সবাই যখন মুগ্ধতার সাথে আলোর গান উপভোগ করছিল, তখন অদূর থেকে কেউ একজন নিজ মনে অস্পষ্ট স্বরে বলে উঠল, তোমার কণ্ঠ সে তো কঠিন শ্যামা পাখির মায়াবী সুর। এ কি আপু, আপনি কাঁদছেন কেন? আলো এসেছিল ওয়াশরুমে শাড়ি ঠিক করতে। তখনই দেখলো জ্যোতির মুখ চেপে ধরে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। হঠাৎ করে মেয়েটাকে কাঁদতে দেখে আলো হকচকিয়ে যায়। তড়িঘড়ি করে এগিয়ে এসে বিচলিত কণ্ঠে জিজ্ঞেস করে। জ্যোতি কান্না থামিয়ে চোখের পানি মুছে ধীরে কণ্ঠে বলল, কেন কাঁদছিস সেটা তোমার না জানলেও চলবে। আমরা যদি কারোর সাথে মনের কষ্ট শেয়ার করি, তাহলে মনটা হালকা হয়। আমি আপনার ছোট বোনের মতো, আপনি চাইলে আমাকে বলতে পারেন। যদি নাক টেনে বলো, আমার কষ্টের কারণটা তুমিই আলো। এ কথা শুনে আলো হতভম্ব হয়ে গেল। অবাক কণ্ঠে বলল, আমি আমি কি করেছি? তুমি যদি আমাদের মাঝে না আসতে, তাহলে আমি আমার ভালোবাসা মানুষটিকে পেয়ে যেতাম। আলো চমকে উঠল। এই মেয়েটা কী সব বলছে? সে আবার এদের মাঝে কখন এলো? কিভাবে এলো? যদি পাশ ফিরে আলোর বিস্মিত চেহারা দেখে তাকিয়ে থেকে বলল, আমিও আদার ভাই একে অপরকে খুব ভালোবাসি। আমাদের তো বিয়েটা ঠিক হয়েছিল, কিন্তু মাঝখান থেকে হুট করে দাদাজান আপত্তি করে এই বিয়ে নিয়ে। ওনার হয়তো আমাকে পছন্দ ছিল না, তাই তিনি এমনটা করেছেন। আদার ভাই ওনাকে ভালোভাবে রিকোয়েস্ট করেছিল আমি ব্যতীত অন্য কারোর সাথে যেন বিয়ে না দেয়, কিন্তু দাদাজান উল্টো অসুস্থতার সুযোগ নিয়ে ইমোশনাল ব্ল্যাকমেল করে। আর আদার ভাইও এই পর্যায়ে এসে এক প্রকার বাধ্য হয়ে এই বিয়েতে রাজি হয়ে যায়। কিন্তু ওনার একটুও মত ছিল না, তার জন্য বিয়ের আগে সামান্য হবু বউয়ের মুখটাও দেখার প্রয়োজন মনে করেনি। এমনকি উনি এখনও আমাকেই চান, আর আমিও ওনাকে চাই, কিন্তু দাদাজানের জন্য ওনার হাত পা বাঁধা। এখন তুমি বলো, আমি কি করব? কথাগুলো শুনে আলোর পায়ের নিচ থেকে মাটি সরে গেল। তার মানে জ্যোতি আপু আদার স্যারের গার্লফ্রেন্ড? ও মাই গড! সে এতদিন জানতো হয়তো আদার স্যার সিঙ্গেল। তাহলে কি এটার জন্য তাকে মেনে নেয়নি? অবশ্য দুজনে তো একে অপরকে পছন্দ করে না, তবুও সে এটা কখনো ভাবতে পারেনি আদা ছেড়ে ভালোবাসা মানুষ জ্যোতি আপু। আই নো তুমি এসব কিছুই জানো না।
আর আমি এটাও জানি তুমি ওনাকে তেমন পছন্দ করো না। তাহলে কেন রয়েছে এই অনাকাঙ্ক্ষিত সম্পর্কের মধ্যে? আদার ভাই তোমাকে নয়, উনি আমাকে ভালোবাসে। আমি ওনার একমাত্র ভালোবাসার মানুষ। এই দেখো, আমার হাতে ওনার দেওয়া রিং, আমাদের ভালোবাসার স্মৃতি। জ্যোতি বাঁ হাত মেলে দেখায়। আলো সুন্দর চোখে তাকিয়ে দেখলো হাতের অনামিকা আঙ্গুলের মাঝে একটা ডায়মন্ডের রিং চকচক করছে। এটা দেখে কি তার খারাপ লাগছে? হয়তো। তবে সেটা শুধু জ্যোতি আপু ও আনাছাড়ের জন্যই। দুটো মানুষ একে অপরকে ভালোবেসেও পেল না। মাঝখান থেকে তাদের বিচ্ছেদের কারণ হতে হতে হলো। কিন্তু এখন তারই তো দোষ কোথায়? সে তো এসব কিছুই জানতো না। যদি জানতো তাহলে কখনো এই বিয়েটা করতো না। কেন জানি নিজের উপর ভীষণ রাগ হলো মেয়েটার। সে যদি তাড়াহুড়া না করতো তাহলে এই দিনটা দেখতে হতো না। সে না হয় কিছু জানতো না, কিন্তু দাদা যান, ওই মানুষটা তো সব জানে। তাহলে কেন এমন করলো? শুধু কি তাকে নাতবউ করার জন্য? এতে তো প্রশ্ন বাজে আলোর মাথাটাকে ফেটে যাচ্ছে। সে কোনো মতো নিজেকে সামলিয়ে ধীরে কণ্ঠে বলল, আমি আপনাকে কি বলবো বুঝতে পারছি না। এমন কিছু ঘটে রয়েছে সেটা আমার ধারণারও বাইরে ছিল। তবে আপনি নিশ্চিন্তে থাকুন, আদার আচার খুব তাড়াতাড়ি আপনার হবে। কারণ আমি কখনো চাইবো না আমার জন্য দুটো মানুষের ভালোবাসা অপরিপূর্ণ থাক। জ্যোতির ঠোঁটে কোণে হাসি ফুটে উঠল। সে চট করে আলোকে জড়িয়ে ধরে বিড়বিড় করে বলল, তোমাকে অনেক অনেক ধন্যবাদ আলো। আমার বিশ্বাস ছিল তুমি আমাদের সম্পর্ক মেনে নেবে। দিন শেষে তুমি একজন মেয়ে, সেখানে আমার কষ্ট কিভাবে না বুঝতে বলো? সবচেয়ে বড় কথা, আদার ভাই তোমাকে না আমাকে ভালোবাসে, যাকে বলে নিঃস্বার্থ ভালোবাসা। অজান্তে আলোর বুক ছেয়ে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। ভাবলেশীনভাবে বলল, দোয়া করি আপনার দুজনকে ভালোবাসা যেন পূর্ণতা পায়। আধারের রাতের তিথিকে চট্টগ্রামে রেখে সকালে ফিরে এসেছে। মনের যাবতীয় যা যা প্রয়োজন সব কিছু কিনে দিয়েছে। বাড়িতে ফিরে রুমে প্রবেশ করতে কপাল কুঁচকে গেল। বিছানায় এলোমেলোভাবে আলো শুয়ে আছে। লম্বা লম্বা খোলা চুলগুলো চাদরের সাথে লেপ্টে রয়েছে। মেয়েটি বালিশের সাথে মাথা রেখে অস্পষ্ট গোংড়াচ্ছে। এটা বালিশের পাশে মাথা রেখে অস্পষ্ট গোংড়াচ্ছে। মাঝে মধ্যে মাথা এদিক ওদিক করতে করতে কিছু বিড়বিড় করে বলছে। ফর্সা চেহারা মলিন ও রক্তিম হয়ে আছে। আধার এগিয়ে এসে কিছু একটা ভেবে বলে হাত রাখতে চমকে উঠল। জ্বরে পুড়ে যাচ্ছে মেয়েটার শরীর। রাতেও তো সুস্থ দেখে গিয়েছিল, তাহলে হঠাৎ করে তো জ্বর আসার কি মানে ঠিক বুঝতে পারলো না। আধার সরে আসার সময় তার নজর গেলে মেয়েটার বাম গালে দিকে। ফর্সা গালে 4 আঙ্গুলের আবছা দাগ ফুটে আছে। এটা দেখে কপালের মাঝে 4টে ভাঁজ পড়ল। ভালো করে লক্ষ্য করে দেখে মেয়েটার অজানা ব্যথায় ছটফট করছে। সে আর দূরে সরে গেল না, বরং কাছে এসে হালকা ঝুঁকে এক গালে হাত রেখে আস্তে করে ডেকে উঠল, এই আমার কথা শুনতে পাচ্ছ? ছেলের ডাকে আলো পিটপিট করে তাকায়। চোখের সামনে খুব চেনা একখানা সুন্দর চেহারা ভেসে উঠতেই তারা লালচে চোখ জোড়া ছলছল করে উঠল। আধার আলোকে তোলার চেষ্টা করতেই মেয়েটা অস্পষ্ট সুরে বলো, ব্যথা, কোমরে অনেক ব্যথা। কোমরে কি হয়েছে? আলো কিছুক্ষণ চুপ থেকে বলল, রাতে পড়ে গেছি সিঁড়ি থেকে। কথা শুনে আধার চট করে আলোর শরীর থেকে কম্পটা সরিয়ে পায়ের দিকে তাকিয়ে দেখে ডান পায়ের হাঁটুতে ব্যান্ডেজ করা। সে ফোঁস করে তপ্ত শ্বাস ফেলে গম্ভীর কণ্ঠে বলল, সবসময় অঘটন না ঘটালে চলে না তোমার? আলো কিছু না বলে আদো আদো চোখে চেয়ে থাকলো। আধার কিছুক্ষণ চুপ থেকে হুট করে মেয়েটাকে পাজা খুলে তুলে নিল। তারপর অসময়ে চলে গেল। নিজেও আলোকে ফ্রেশ করিয়ে বেরিয়ে এলো। নরম বিছানা সাবধানে আটশোয়া হয়ে শুয়ে দিয়ে রুম থেকে বেরিয়ে যায়। ফিরে এলো কয়েক মিনিটের পর হাতে খাবারের প্লেট। আলোকে নিজ হাতে নাস্তা করিয়ে জ্বরের ওষুধ খাইয়ে দিল। তারপর মেয়েটার বাম গালে মরম লাগিয়ে দিয়ে কপালে জলপট্টি দিতে থাকলো। আপনি নিশ্চয়ই ভীষণ টায়ার্ড, আমার সেবা না করে একটু রেস্ট নিন, আমি ঠিক আছি। বিড়বিড় করে কথাগুলো বলে। আদার চুপচাপ নিজের কাজ করতে করতে ধীরে কণ্ঠে বললে, তোমার বাবাকে কথা দিয়েছিলাম তার মেয়ের খেয়াল রাখবো। ধরে নাও আমি আমার নিজের দায়িত্ব ও কর্তব্য পালন করছি। আমাকে খুব ঘৃণা করেন তাই না স্যার? ঘৃণা নয়, জাস্ট তোমাকে পছন্দ করি না। আলো ফিচিল হেসে বলো, আমিও আপনাকে পছন্দ করি না, বিশেষ করে আপনার রুড বিহেভিয়ার। মাঝে মধ্যে ইচ্ছে করে এক ধাক্কায় আপনাকে ভার্সিটির ছাদ থেকে ফেলে দিই, তাহলে হয়তো একটু ভালো লাগতো। আমাকে ফেলতে গিয়ে নিজেই কোমর ভেঙে নিয়ে বসে আছো। মিস কালো, নামটা শুনে আলো চোখ মুখ কুঁচকে বলো, আমি দেখতে যথেষ্ট সুন্দর স্যার, তবু আপনি কি বারবার আমাকে কালো কালো বলেন কেন? আধার মানে অন্ধকার আর অন্ধকার মানে কালো, এবং আলো কালো পারফেক্ট জুটি, তাই এমন নামটা তোমার সাথে একদম মিলে যায়।
স্যারের লজিক ঠিক বুঝতে পারল না আলো। এ কেমন ব্যাখ্যা, সব মাথার উপর দিয়ে গেল। তবে সে বেশি মাথা না ঘামিয়ে চোখ দুটো বুজে বিড়বিড় করে বলল, বদদোয়া দিলাম আপনার কপালে কখনো সুন্দরী বউ জুটবে না। ধীরে ধীরে সময় অতিবাহিত হয়ে যায়। আলো ঘুমিয়ে যাওয়ার কিছুক্ষণ পরে আধার রুমের লাইট নিভিয়ে বাহিরে গেল। রাতে এখানে কি হয়েছে দাদাজান? সোহরাব খান বাগানে এসে হাঁটাহাঁটি করছিলেন আর গম্ভীর মুখে কিছু একটা ভাবছিলেন। তখন আতার এসে উপরোক্ত প্রশ্নটি করে, বউ ঠিক আছে? জ্বর এসেছিল, ওষুধ খেয়ে ঘুমিয়েছে। সোহরাব খান আড়ালে দীর্ঘশ্বাস ছাড়লেন। কিছু বলতে গিয়েও থেমে যান। আধার পুনরায় বলল, মেয়েটার গায়ে হাত কে তুলেছে? সোহরাব খান চুপ করে ধীর কণ্ঠে বললেন, জ্যোতি। আধারের কপাল কুঁচকে গেল। কেন?